সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শারমিন জাহান নিটোল। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তার অনুষ্ঠানের নিয়মিত আয়োজন মেডি লাইভের ৪৪৪ নাম্বার এপিসোড থেকে। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছে বায়োফার্মা লিমিটেড এবং আমাদের নলেজ পার্টনার হিসেবে আছে অ্যালার ফার্স্ট, বেস্ট সেফ, কিডস গ্রো এবং জিঙ্গা। প্রিয় দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুর ঠান্ডা, কাশি, জ্বর। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল মতিন স্যার, যিনি প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আহ, তো আপনাকে স্বাগত আমার জানাচ্ছি কথা আমাদের শোনা আজকের যাচ্ছে? অনুষ্ঠানে। জি স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি একই সাথে মেডিটকের ইউটিউব এবং ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে। এছাড়াও অনুষ্ঠানটি বায়োফার্মা লিমিটেডের ফেসবুক পেজে প্রচারিত হচ্ছে। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের যেকোনো প্রশ্ন স্যারকে করতে পারেন। আমরা চেষ্টা করব স্যারের মাধ্যমে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করার। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় শিশুর ঠান্ডা, কাশি, জ্বর। স্যার, শীতকালীন একটি সময় চলছে এবং যদি বলি যে আবহাওয়া পরিবর্তনের আসলে একটি সময় চলছে। শীতকাল শেষ হয়ে আসলে আমাদের বসন্তকাল শুরু হতে যাচ্ছে। স্যার, এই সময়টিতে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মধ্যে ঠান্ডা, কাশি, জ্বর অনেক বেশি বেড়ে যায়। এটির মূল কারণ আসলে কি? ধন্যবাদ। এই সময় বিশেষ করে এখন যে সময়টা যাচ্ছে, বাচ্চারা অনেক বেশি ঠান্ডা, কাশি, সর্দিতে আক্রান্ত হচ্ছে এবং জ্বর থাকে। এখন এগুলো হয় কি, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য প্রচুর ভাইরাস কাজ করে। সেই ভাইরাসের মধ্যে প্রায় ২-২৫০ ভাইরাস আছে যেটা আমাদেরকে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে। যার ফলে বাচ্চারা এফেক্টেড হওয়ার কারণ হচ্ছে, বিশেষ করে শীতকালে যে বাচ্চারা বাসায় বাইরে যেতে পারে না, একই রুমে থাকে সারাক্ষণ। যদি কোনো বাচ্চা একটা আক্রান্ত হয়ে যায়, তাহলে দেখা যায় আরেকটা বাচ্চা খুব সহজে আক্রান্ত হয়ে যায়। এটার কারণ হচ্ছে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে, যার ফলে বাচ্চারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং ওরা যে জিনিসগুলো করে না, হয়তো হাত, মানে কারো সর্দি হচ্ছে, কারো কাশি হচ্ছে, ওদের পাশে থাকছে, আবার ওর সাথে খেলছে একসাথে, দেখা যায় এতে করে আক্রান্ত হয়ে যায় ওরা বেশি। আর ২ নম্বর, যেহেতু যেহেতু হাতটা পরিষ্কার করার অভ্যাস বাচ্চাদের থাকে না, এই জন্য বাচ্চারা বেশি বেশি আক্রান্ত হয়। আমরা যেটা বলি, যদি কোনো বাচ্চা মায়ের, বিশেষ করে মায়ের দুধ খেয়ে বড় হতে থাকে, ব্রেস্ট মিল্ক পেয়ে যায়, তাদের কিন্তু ইমিউনিটি রিলেটিভলি অনেক বেশি ভালো থাকে। এবং তারা কিন্তু আক্রান্ত খুব কম হয় তুলনামূলকভাবে। দেখা যাচ্ছে, আমরা দেখেছি অনেক বাচ্চাই ডায়রিয়া কিংবা শ্বাসকষ্ট, কাশি কিংবা অন্য সমস্যাগুলোতে কম হয়, অসুবিধায় পড়ে বাচ্চারা যারা মায়ের দুধ পেয়ে বড় হচ্ছে, ব্রেস্ট মিল্ক পাচ্ছে যারা। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এই যে স্যার, বাচ্চাদের মধ্যে এই ঠান্ডা, কাশি, জ্বর এই সমস্যাটিতে ভুগছেন বাচ্চারা। যখনই বাচ্চাদের এই ঠান্ডা, কাশির সমস্যাগুলো দেখা যায়, আমাদের অভিভাবকদের মধ্যে একটি টেনডেন্সি দেখা যায় যে একটু ঠান্ডা লাগলো বা জ্বর আসলেই বাচ্চাকে অ্যান্টিবায়োটিক আসলে শুরু করে দেন। এটির আসলে ক্ষতিকারক প্রভাব কি হতে পারে বলে আপনি মনে করেন? না, আমরা ধরেন অ্যান্টিবায়োটিকের কথা বলি, অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় যদি আমরা নির্দিষ্ট কোনো কিছু ডায়াগনোসিস হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু বাচ্চাদের উপকার হবে, যাদের আক্রান্ত হয় তাদের উপকার হবে। এখন মনে করো, যদি কারো উপরে ভাইরাল ইনফেকশন হয়, সেই জন্য কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। এখন কারো কারো বায়োলজিক্যাল বিহেভিয়ারের মধ্যে ডিফারেন্স থাকে। মনে করো, কারো জ্বর হলো, দেখা যায় টেম্পারেচার ১০০-র মধ্যে থাকলো, কারো কারো জ্বর হলো, দেখা ১০০, একই ভাইরাস হলো, তার জ্বর বেড়ে গেল ১০০, ১-২ ডিগ্রি টেম্পারেচার হলো, তখন বাবা মা ভয় পেয়ে যায়। সেই সব মুহূর্তে ধৈর্য ধরতে হয়। এই জন্য যদি বাচ্চা খুব প্লেফুল থাকে, খুশি থাকে, হাসি খুশি থাকে, দৌড়াদৌড়ি করে থাকে, জ্বর কমে যাওয়ার পরে, তাহলে খুব চিন্তিত হওয়ার কারণ নাই। কারণ আমরা প্যারাসিটামল যেটা যার কারণে ব্যবহার করি বাচ্চার ডিসকমফোর্টের জন্য, কিন্তু মনে প্যারাসিটামল দিলে বাচ্চার জ্বর কিছু সময়ের জন্য কমবে, কমলে আবার দেখা যায় একটা নির্দিষ্ট সময় পরে আবার জ্বর চলে আসে। তো তখন বাবা মারা ভয় পেয়ে যায়, তখন ওরা খুব অল্প সময়ের মধ্যে কোনো একটা ডাক্তার পরিচিত কারো থেকে ফোন করে একটা অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করে ফেলে এবং কিনে খাইয়ে দেয়। সেটাকে হয় কি, এটা ভুল হতে থাকে। কারণ অ্যান্টিবায়োটিক যদি আমাদের প্রয়োজন না থাকে এবং নির্দিষ্ট কোনো আমাদের রোগ যদি নির্ণয় করা না হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো। এবং আমরা যেটা বলি, একটা ভাইরাল ইনফেকশন হয়ে একটা শরীরে, মানে ভাইরাল প্রবেশ করার পরে শরীর সেটাকে আইডেন্টিফাই করবে, রিকগনাইজ করবে, তারপরে সেটা অ্যান্টিবডি তৈরি করবে। সেই অ্যান্টিবডি তৈরি করে তারপরে সেটাকে এলিমিনেট করার চেষ্টা করবে। সেই পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। এখন যদি আমরা অ্যান্টিবায়োটিক দিতেই হয়, সেক্ষেত্রে আমাদের একটা রক্ত পরীক্ষা করা ভালো ভালো, এবং সেটা রক্ত পরীক্ষা ২-৩-৪ দিন পরে করা ভালো। আজকেই জ্বর আসলাম, আজকে অ্যান্টিবায়োটিক কিংবা আজকে আমরা রক্ত পরীক্ষা করবো না। আমরা বাচ্চার রোগের গতিবিধি দেখে আমরা দেখবো যে এটার পরিণতি কোন দিকে যাচ্ছে। একটা হতে পারে যে সর্দি কাশির সাথে অনেক সময় কাশি, ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়, সেটা কিন্তু ডাক্তারকে না দেখে কখনো কোনো অ্যান্টিবায়োটিক না দেওয়া ভালো। আর
ডাক্তার যদি মনে করেন তার অবস্থা দেখে দেওয়া যায় সেই ক্ষেত্রে দিল। কিন্তু কোনোভাবে কোনো অবস্থাতে অ্যান্টিবায়োটিক শুরু না করাই ভালো। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে দর্শকরা প্রশ্ন করছেন। আমরা আপনার অনুমতি নিয়ে ১ম একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। হুম, প্রশ্ন করেছেন হুম। নাফিস মম নামে একজন দর্শক। বাচ্চার জন্ম ওজন ছিল 1.7 কেজি এবং ২ বছর ৬ মাস চলছে, বর্তমান ওজন ১০ কেজি। বেশিরভাগ সময়ই বাচ্চার জ্বর, সর্দি লেগে থাকে। গরম পানি থেকে শুরু করে আম সবকিছুই করছেন। এখন পর্যন্ত চলছে। তারপরেও বাচ্চা অসুস্থ থাকে। খাবার যেভাবেই দেন না কেন খাবারে আগ্রহ কম। কি করবেন পরামর্শ চেয়েছেন? ধন্যবাদ। যদি বাচ্চার ওজন 1.7 কেজি হয়ে থাকে তাহলে আমরা বলব লো বার্থ ওয়েট ছিল। তো এখন যে ওজনের কথা বললেন সেটা এখন বাচ্চার বয়স ২ মাস কত? স্যার ২ বছর ৬ মাস। ২ বছর ৬ মাস যদি হয়ে থাকে তার এখন যদি ১০ কেজি ওজন হয়ে থাকে সেটা মানে তুলনামূলকভাবে ভালোই আছে ওজনটা, হ্যাঁ? আর বাচ্চার যেটা হয় মানে আমরা প্রতি মাসে কিংবা না পারলেও ২-৩ মাস পর, পর যদি ওজনটা দেখতে পারি তাহলে বোঝা যাবে তার ওজনের গতি ঠিক আছে কিনা। কারণ বাচ্চাদের একটা নির্দিষ্ট মানে মাসে একটা ওজন বাড়ার ইয়ে থাকে যেমন মিনিমাম ৫০০ থেকে ১ কেজি যদি প্রতি বছর বাড়তে থাকে তাহলে আমরা বলব বাচ্চার গতিবিধি ভালো আছে। এখন আমাদের যে অসুবিধাগুলো হয় আমাদের মেইনলি আমরা বাচ্চাদেরকে ফেস করি যে সমস্যাগুলো সেটা হচ্ছে বাবা-মা প্রায় বলে যে বাচ্চা খেতে চায় না। অ্যান্ড খাওয়ানোর কিছু পদ্ধতি আছে। আমি বাচ্চাকে এখনই খাওয়ালাম আবার ১ ঘন্টা ২ ঘন্টা পরে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু তাহলে বাচ্চা খাবে না। অথবা বাচ্চা ঘুম থেকে উঠলাম, উঠানোর পরেই ওকে খাওয়ানোর চেষ্টা করলাম। তার মানে মানসিক অবস্থা কেন তার মুড না বুঝে আমরা তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি। সেগুলো ঠিক না আসলে। এবং খাওয়ানোর সময় যদি বাচ্চাকে জোর করে ফেলি, বাচ্চা কিন্তু খাওয়ার প্রতি রিলাক্টেন্স চলে আসে। এবং দেখা যাচ্ছে বাবা-মা একটা নির্দিষ্ট সময়ে মানে বাচ্চাকে মনে করেন না খাওয়ালে বাচ্চা দুর্বল হয়ে যায়। একটা বাচ্চাকে যদি আমরা ৩ মাস ৩ ঘন্টা পর, পর খাওয়াতে পারি এবং তাকে যদি মানে নিজে, নিজে মাঝে, মাঝে খাওয়ার অভ্যাস করাতে পারি, সেটা কিন্তু ভালো হয়। সবকিছু নিজের দায়িত্ব না নিয়ে মাঝে, মাঝে আমি তো বলি যে কেউ বা বা বাসায় বানানো মুরগি ফ্রাই করে অথবা মুরগি রান্না করে একটা পিস বাচ্চার হাতে দিলাম আমি। তাহলে বাচ্চা নিজের একটা কোঅর্ডিনেশন অভ্যাস হবে এবং সে নিজে খাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি যদি ওকে ফোর্স করি তাহলে তার খাওয়ার প্রতি বিতৃষ্ণায় চলে আসবে। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন কাজী আফরিন। মেয়ের বয়স ১ মাস। ও কাশি দিচ্ছে এবং নাক দিয়ে পানি পড়ছে। ৩ দিন হলো পটি করছে না। এই সমস্যাগুলোর জন্য কি করবেন পরামর্শ চেয়েছেন। হ্যাঁ, এখন প্রথম কথা হচ্ছে ও কি মানে বাচ্চা কি বুকের দুধ পাচ্ছিল কিনা ১ম থেকেই। যদি বুকের দুধ পেয়ে থাকে তাহলে ভালো। আর যদি বুকের দুধ না পেয়ে থাকে যদি আর্টিফিশিয়াল মিল্কে থাকে তাহলে বাচ্চাদের কিন্তু এই কনস্টিপেশন এর সমস্যাগুলো হয়। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ছোট বাচ্চাদের বিশেষ করে ওরা কিন্তু মাউথ ব্রিদার হয় না। ওরা নোজ ব্রিদার হয়। নাকটা পরিষ্কার করে না রাখতে পারলে ওরা কিন্তু খেতে আরাম পাবে না। তো ওইজন্য আমরা বলি যে একটা খুব স্বাভাবিক একটা সাধারণ একটা ওষুধ আছে যেটা নরমাল স্যালাইন আমরা বলি। সেই নরমাল স্যালাইনটা নাকে দিয়ে আমরা নাক পরিষ্কার করতে বলি, বারবার দিতে বলি। বিশেষ করে খাওয়ানোর আগে এবং ঘুমানোর সময়। এটা দিলে নাক পরিষ্কার থাকলে বাচ্চা খেতে যাবে। আর যদি বাচ্চা মানে নাক পরিষ্কার থেকে থাকে তারপরে বাচ্চা মানে খাওয়ার প্রতি আগ্রহ হবে। নাক বন্ধ থাকলে বাচ্চা খেতে চাবে না। এটা খুব স্বাভাবিক। আর সর্দি হলে বাচ্চাদের কাশি হয় এইজন্য যে আমরা যখন শোয়ায় রাখি বাচ্চাকে এই সর্দিটা গড়িয়ে, গড়িয়ে গলায় আসে, গলা থেকে ইরিটেট করে কাশি হতে থাকে। সেজন্য একটু পজিশন চেঞ্জ করলেও কিন্তু কাশিটা কিছু কমে যায়। খেয়াল রাখতে হবে যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, অর্থাৎ বুকের খাঁচায় বেশি দেবে যাচ্ছে কিনা। এগুলো একটু খেয়াল করতে হবে বাচ্চাদের। কারণ বুকের খাঁচা চেপে গেলে আমরা একটু মানে ব্যাপারটা গুরুত্ব দিই। আর ১ মাসের বাচ্চা যখন শ্বাসকষ্ট হয়, এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন জাহিদুর রহমান পলাশ সাহেব। আপনাকে সালাম জানিয়েছেন। ছেলের বয়স ২২ মাস চলছে, ওজন ওয়া ৯ কেজি। ৯ ওয়ালাইকুম কেজি সালাম। ওজন এখন। ৪ মাস বয়সে ওজন ছিল ৬ কেজি। ১০ মাস আগে বাচ্চার বিটা থ্যালাসেমিয়া মাইনর ধরা পড়েছে। বাচ্চার মায়েরও মাইনর আছে। বাচ্চার হিমোগ্লোবিন এখন 8.5, সেরাম ফেরিটিন 25। বাচ্চা কোন ধরনের খাবারই খেতে চায় না। চোখ, হাত, পা, নখে রক্ত কম ফ্যাকাশে লাগে। ৬ মাস ধরে ট্যাবলেট ফলিসন এবং ২ মাস ধরে সিরাপ পোগো, সিরাপ কম্পিরন এবং সিরাপ জিঙ্ক চলছে। কিন্তু সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না। হিমোগ্লোবিন, ওজন কোনটাই বাড়ছে না। কি করবেন পরামর্শ চেয়েছেন। তা আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে শিশুর ঠান্ডা, কাশি, জ্বর এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে কিন্তু উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি মেডিটকের ৪৪৪ নম্বর এপিসোড এবং এটি বায়োফার্মা লিমিটেডের ১০ নম্বর পর্ব। আমাদের আজকের অনুষ্ঠানটি যারা স্পন্সর করেছেন তারা হচ্ছে বেডসেফ, কিডস গ্রো,
জিঙ্গা এবং এলারফাস্ট। দর্শক আমাদের সাথে যে বিশেষজ্ঞ অতিথি আজকে উপস্থিত আছেন তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন স্যার। স্যার আমাদের শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। স্যার জাহিদুর রহমান পলাশ সাহেবের প্রশ্নটি শুনতে পেয়েছিলেন? আমি পড়াশোনা ওনার প্রশ্ন শুনেছি আমি। আমি যেটা বলছি সেটা হচ্ছে কি ধরেন, ওর যখন থ্যালাসেমিয়াটা মাইনর ডায়াগনোসিস হয়েছিল তখন তার হিমোগ্লোবিন লেভেল কেমন ছিল? ফলিক অ্যাসিডটা দিচ্ছে কতদিন ধরে? ফলিক অ্যাসিডটা ২ মাস যাবৎ। ২ মাস থেকে। ফলিসন দিচ্ছেন, এক ফলিসন ৬ মাস। ৬ মাস থেকে। এখন তার মানে প্রারম্ভিক কেমন ছিল সেটা জানতে হবে। যদি মানে আর যেটা বলি আমারটা কমের দিকে বেশ মানে একটু কম। আমরা এক্সপেক্ট করি ১০-১১ উপরে গেলে বাচ্চার কিছুটা রুচি আছে। কারণ হিমোগ্লোবিন না থাকলে শরীরে বাচ্চা ওই খেতে চাইবে না, বিরক্ত করবে। বাচ্চার গ্রোথটা হ্যাম্পার্ড হবে এই অ্যানিমিয়াতে। এখন দেখতে পাচ্ছি অন্য কোনো মানে অপুষ্টি থেকেও কিছু অ্যানিমিয়া হয়। মানে একটা তো থ্যালাসেমিয়ার জন্য হচ্ছে, মাইনরের জন্য হচ্ছে প্লাস অন্য কোনো কারণ আছে। মানে ওর যতটুকু পরিমিত খাওয়া উচিত সারাদিনে, যতটুকু ক্যালোরি যাওয়া উচিত, তো সেই পরিমাণ খাওয়া নিয়ে না খেতে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন বাড়ার কথা না। তো ওই জন্য বাচ্চাকে মাসে মাসে ফলো আপ করে, ধরেন হিমোগ্লোবিন এখন ফলিক যখন খাচ্ছে, সে ফলিক অ্যাসিড খেয়ে যদি দেখা যায় হিমোগ্লোবিন তার বাড়তে শুরু করেছে, তাহলে চিন্তার খুব একটা বিষয় না। কিন্তু যদি না হয় তাহলে আমাদের কাছেও মানে কিছু টেস্ট আছে, যেমন টিআইবিসি বলি, ব্লাড ফিল্ম বলি, সেগুলো দেখতে হবে যে এগুলো কোনো রকম পরিবর্তন হচ্ছে কিনা তার ফলিক অ্যাসিড খাওয়ার পরে। জিঙ্ক খেতে বলি, জিঙ্ক আর ফলিক অ্যাসিড মিলে কিন্তু হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন আলিফ মীরা। সালাম জানিয়েছেন আপনাকে। বাচ্চার বয়স বুঝলাম। ৪ বছর। বাচ্চার সবসময় ঠান্ডা লেগে থাকে। ৪ বছরের বাচ্চার সবসময় ঠান্ডা লেগে থাকে। শীতকালীন সময়টিতে কি করবেন পরামর্শ চেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। এটা খুব কমন সমস্যা বাংলাদেশের কনটেক্সটে। কারণ একটা বাচ্চার যদি বারবার ঠান্ডা লেগে থাকে, দেখতে হয় যে তার পরিবারে বাবা-মা কিংবা অন্য কারো মানে বা বিশেষ করে বাবা-মার কিংবা অন্য ভাই-বোনদের ঠান্ডা লাগার প্রবণতা আছে কিনা। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যদি কারো অ্যালার্জি থাকে, যেমন ধরেন আমরা কিছু পরীক্ষা করে বোঝার চেষ্টা করি অ্যালার্জি আছে কিনা। অ্যালার্জি থাকলে সেই জন্য অ্যান্টি অ্যালার্জি কিছু ওষুধ আছে, সেটা দিলে বাচ্চা সুস্থ থাকে, ভালো থাকে। আর যাদের মানে কিছু সময় দেখা যায় গরুর দুধে কিংবা কোনো খাওয়াতে কিংবা এই ফুলের রেণুতে কিংবা ডাস্টে অ্যালার্জি থাকতেই পারে। যদি এরকম কোনো নির্দিষ্ট কোনো বিষয়বস্তু মানে আমরা নির্ধারণ করতে পারি যে এগুলো থেকে ঠান্ডা লাগছে, সেটা থেকে একটু বেঁচে থাকতে হবে। আর যে বাচ্চাগুলো দেখা যায় অনেক সময় খালি পায়ে হাঁটতে থাকে, তাতেও বাচ্চাদের অনেক ঠান্ডা লেগে যায়। আর যাদের এরকম ক্রনিক ঠান্ডা লাগার ইয়ে আছে, আপনি যেটা বলেছেন একটা অ্যালার্জি টেস্ট করে দেখতে হবে যে তার ওই অ্যালার্জি আছে। যদি অ্যালার্জির মাত্রা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ওষুধ আছে, সেই ওষুধগুলো দিলে কিছু অ্যালার্জি। জি স্যার। স্যার যেভাবে বলছেন আসলে অ্যালার্জির মাত্রা বাচ্চাদের ক্ষেত্রে দেখতে হবে এবং যদি অ্যালার্জির মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে আসলে আ সেই জাতীয় ওষুধগুলো অ্যান্টিহিস্টামিন ওষুধ আসলে খেতে হবে শীতকালীন সময়টিতে এবং যেই খাবার বা যেই জিনিসে আসলে অ্যালার্জি থাকবে সেই জিনিসটিকে কিন্তু এভয়েড করে চলতে হবে। আমাদেরকে পরবর্তীতে প্রশ্ন করেছেন সামিয়া রহমান বলেছেন, "বাচ্চার বয়স ২ বছর ৪ মাস। করোনা আসার পর থেকেই বাচ্চাকে আদা দিয়ে এক ফিডারে গরম পানি খাওয়াচ্ছেন। রেগুলার আদা খাচ্ছে সমস্যা হবে কিনা?" স্যার আমাদেরকে প্রশ্ন করেছেন সামিয়া রহমান। সামিয়া রহমানের বাচ্চার বয়স ২ বছর ৪ মাস। তিনি বাচ্চাকে করোনা আসার পর থেকেই আদা দিয়ে ফিডারে করে গরম পানি খাওয়াচ্ছেন। আ বাচ্চা যে রেগুলার এভাবে আদা পানি খাচ্ছে এতে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা জানতে চেয়েছেন। আচ্ছা। এবং আদা পানি খাওয়ার ফলে অনেকাংশেই বাচ্চার সর্দি-কাশি কম হচ্ছে। প্রিয় দর্শক, ইন্টারনেটের সমস্যার কারণে কিছুক্ষণের জন্য আমরা স্যারকে শুনতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যেই স্যার আমাদের সাথে জয়েন করবেন। আপনারা সাথেই থাকুন। আমি শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার সামিয়া আচ্ছা, রহমানের যে প্রশ্নটি ছিল। আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আদার বিষয়টা হচ্ছে কি, আমি বলি যে ১ম ভুল উনি স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। সামিয়া রহমান আপনি সাথেই আম থাকুন। আমরা আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। স্যার আমরা এতক্ষণ শুনতে পাইনি। আবার যদি একটু বলেন স্যার। আমি বললাম যে ১ম উনি যে ভুল করে বসছেন সেটা হচ্ছে ফিডারে খাওয়ানোটা। ফিডারে খাওয়ানোর ব্যাপারে আমরা কখনো উৎসাহিত করি না। কারণ ফিডারে খাওয়ানোর অভ্যাসটা ঠিক না। ১ নম্বর, ২ নম্বর হচ্ছে বাচ্চাকে যে বয়সে কথা বলে সেখানে আমরা কাপে করে বাচ্চাকে খাওয়াতে বলব। আদা অল্প করে একটু মানে এখন ২ বছর যখন হয়েছে, একটু আদা একটু ম মধু দিয়ে আমরা গরম পানি খাওয়ালে কোনো অসুবিধা হবে না। বাচ্চার গলা-টলা ভালো থাকবে, কিছুটা ইমিউনিটি বাড়বে। কিন্তু
আমরা অনেকে মনে করি অনেক সময় মধু খাইয়ে দিই, যেটা ১ বছরের মধ্যে, সেটা আমরা মানা করি। ১ বছর বাচ্চা মধু কখনোই দিতে পারবেন না। আদা দিবেন, খুব বেশি তো আদা দেওয়া দরকার। অল্প আদার রস দিলে কিন্তু কোনো ক্ষতি করবে না। খেতে পারবে সে গরম পানি দিয়ে। এটা অ্যান্টি-অক্সিডেন্ট কিছু ইফেক্ট আছে। অ্যান্টি ইনফেক্টিভ কিছু মানে খ খ শক্তি আছে আদার। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন লাক্সমান রয়। মেয়ের বয়স ৪ এবং আ সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে থুতু ফেলছে। কৃমির জন্য কি এরকম থুতু ফেলছে নাকি অন্য কোনো সমস্যা জানতে চেয়েছেন। এবং খাওয়ার রুচি খুব কম এবং এমনকি খাওয়াতে গেলে খুব কষ্ট করে খাওয়াতে হয়। কি করবেন পরামর্শ চেয়েছেন। ওর বয়স কি ৪ মাস? না ৪ বছরের কথা বলছে? ৪ বছর? ৪ লিখেছেন আসলে মাস বয়স উল্লেখ করেননি। সম্ভবত ৪ বছর হবে। ৪ বছর হবে। ৪ বছর হবে, হ্যাঁ? তো ৪ বছর যদি বাচ্চা হয়ে থাকে, সেক্ষেত্রে স্পিটিং একটা কারণ হতে পারে কৃমির জন্য। আমার রুচি না থাকলে আমরা কৃমির ওষুধ দিতে পারবো। কৃমির ওষুধ দিতে কোনো অসুবিধা নাই। আমরা কৃমির ওষুধ দিয়ে দেখবো বাচ্চা ইমপ্রুভ করে কিনা। আর খাওয়ার ব্যাপারে কখনোই বাচ্চাদেরকে জোর করে খাওয়ানোর অভ্যাসটা ঠিক না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে হবে। ধরেন, আমি যেটা সবসময় বলি ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করবেন। যদি না খায়, ছেড়ে দিবেন। মানে আপনাকে খাওয়াতেই হবে এবং বাচ্চা না খেলে জোর করতেই হবে, সেটা লাভ হবে না। একটা নির্দিষ্ট সময় পরে আপনি বাচ্চাকে, যেহেতু ৪ বছরের বাচ্চা আমি ধরে নিচ্ছি, সে বাচ্চাকে আপনি নির্দিষ্ট সময়ের কথা বলবেন, একটা ঘড়ি দেখাবেন যে, "আমি তোমাকে ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করব। তুমি যদি না খাও, আমি খাওয়া সরিয়ে ফেলব।" বাচ্চা কিন্তু ১ম দিকে বোঝার চেষ্টা করবে যে আসলে আমার খাওয়া সরিয়ে ফেলছে কিনা। যখন সে দেখবে যে নির্দিষ্ট সময় পরে বাবা-মা খাওয়া সরিয়ে ফেলে, তাহলে আস্তে, আস্তে সে কিছুটা অভ্যস্ত হয়ে যাবে। কখনোই কোনো অবস্থাতে খুব দীর্ঘ সময় ধরে খাওয়ানোটা যুক্তিসঙ্গত হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন মুনিরা মনি, বাচ্চার বয়স ৫ বছর। আজ সকাল থেকে হালকা জ্বর এবং বমি, বমি ভাব হচ্ছে। ওজন ১৮ কেজি। কি করবেন পরামর্শ চেয়েছেন। না, যদি মানে আমি জানি না যে মানে জ্বর আসার কারণ অনেকগুলো কারণের মধ্যে থেকে গতকাল কিংবা গত পরশু এমন কিছু খেয়েছিল কিনা যেটা পেটের সমস্যা করতে পারে। কারণ পেটে ইনডাইজেশন হলে যেটা হয়, একটু গ্যাস্ট্রাইটিস এর মতো হয়। যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপাতত প্যারাসিটামল আর বমির জন্য আমরা, যদি বমি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ওই ইমিস্ট্যাট জাতীয় সিরাপ আছে সেটা খাওয়াতে পারি। অনডাইসেট্রন, যদি বমি হয়। আর যদি বমি না হয় তাহলে আমরা কোনো ওষুধ দিব না, শুধু প্যারাসিটামল দিয়ে রাখবো যেটা বাচ্চার আরামের জন্য। তারপর আমরা দেখবো যে বাচ্চার এরপরে পাতলা পায়খানা হচ্ছে কিনা। যদি পাতলা পায়খানা শুরু হয় সেক্ষেত্রে স্যালাইন খাওয়ানোর কথা বলবো। কারণ অনেক সময় দেখা যায় যখন অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস এর ফিচার গুলো আসতে থাকে, ১ম এ পাতলা বমি হতে থাকে, বমির পরপরই দেখা যায় পাতলা পায়খানা শুরু হয়। এইজন্য যখন এরকম সমস্যায় বাবা-মা যেন খাওয়ার জন্য জোর করে না করে। কারণ পেট যদি মনে করে যে আমি খুব ভালো নাই, সেক্ষেত্রে কিন্তু পেট খাওয়া থেকে রিফিউজ করতে পারে। সেক্ষেত্রে একটু ধৈর্য ধরা ভালো এবং জোর না করাই ভালো। বমি হলে বমির ওষুধ দিবেন, আর জ্বর থাকলে জ্বরের ওষুধ দিবেন। কোনো অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো। অ্যান্টিবায়োটিক দিতে হলে তাকে ডাক্তারের পরামর্শ ছাড়া না দেওয়া হয় এবং ডাক্তার না দেখিয়ে না দেওয়া হয়। কারণ আমরা এখন অনেক সময় দেখা যায় ফোনে কথা বলে ওষুধ নেওয়ার চেষ্টা করি। দেখা যায় এমন হয় যে আমরা কিছু সিম্পটম না না দেখে ওষুধ দিয়ে ফেলছি, সেটা ক্ষতি করে অনেক সময়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন জাহাঙ্গীর আলম। শীত আসার পর থেকেই বাচ্চার নাক দিয়ে পানি পড়ছে এবং খাবারে অনীহা যেটি সকল বাবা-মারই কমপ্লেইন থাকে। বয়স ২ বছর ৩ মাস, ওজন ১১ কেজি। কি করবেন পরামর্শ চেয়েছেন। ওজনটা মানে খুব একটা খারাপ বলব না। ২ বছরের বাচ্চা যদি ১১ কেজি থাকে, খুব একটা ওজন খারাপ না। ওজন ভালোই আছে মোটামুটি। আর ঠান্ডা লাগার যদি প্রবণতা থেকে থাকে, সেক্ষেত্রে আমরা বাচ্চার বুকের শব্দ শুনে আমরা কিছু অ্যান্টিহিস্টামিন দিতে পারি, অথবা যদি দেখি না তার শ্বাসের কষ্ট আছে, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনটা খুব ভালো কাজ করে না। আরো কিছু ওষুধ আছে, যেটা আমরা মন্টিলুকাস কিংবা কিটোটিফেন এগুলো দিয়ে আমরা দেখতে পারি। যদি বাচ্চার ঠান্ডা লাগে বারবার। আর যদি মানে অ্যালার্জির মতো হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক দিয়ে আমরা চিকিৎসা করে রাখতে হবে। বাচ্চা কিছু আরাম পাবে। এর সাথে আমরা ভিটামিন ডি এবং ভিটামিন ক্যালসিয়াম দিলে, জিঙ্ক খাওয়ালে বাচ্চা কিছুটা ইমিউনিটি ইমপ্রুভ করে। বাচ্চার ইমিউনিটি ইমপ্রুভ করার যদি পারি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার এই ঠান্ডা লাগার প্রবণতা অনেক কমে আসবে। জি। আ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন সাদিয়া রহমান, বাচ্চার বয়স ৩ মাস। ঠান্ডা লেগেছে এবং বুকে গড় শব্দ হয়, নাক বন্ধ হয়ে যায়। কান্নাকাটি করে, ঘুম খুব কম হয়। আ দিনের বেলা বাচ্চা ঘুমায় না। কি করবেন পরামর্শ চেয়েছেন। না, না, এটা আমাদের খুব কমন সমস্যা এখন। এই জিনিসটা যদি আমি একটু ১ম এ বলেছিলাম, যদি কোনো বাচ্চার নাক বন্ধ থাকে, বিশেষ করে নাক বন্ধ থাকে, বাচ্চারা আরাম পায় না, ডিসকমফোর্ট থাকে। সেক্ষেত্রে বাচ্চাকে আমরা যদি নাকের পরিষ্কার করার জন্য নরমাল স্যালাইন জাতীয় জিনিসগুলো ব্যবহার করি, ২ ফোঁটা করে ২ কেজি ব্যবহার করি। নাক যদি বাচ্চার পরিষ্কার থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আরাম পাবে এবং ঘুমাবে বেশি। আর যে জিনিসগুলো হয় যে সর্দি গড়িয়ে গলায় গেলে কাশি হবে, বাচ্চা ডিসকমফোর্ট ফিল করবে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু আদার রস দিয়ে, একটু মধু দিয়ে, যদি ২ বছর বেশি হয় বাচ্চা, একটু আমরা গরম পানি অথবা রং চা করে খাওয়াতে পারলে বাচ্চা কিছু আরাম পাবে।
আর খাওয়া-দাওয়া স্বাভাবিক রাখতে হবে। আর যদি আমরা এই যে বললাম জিঙ্ক খেলে তাহলে বাচ্চা কিছুটা মানে রুচিও থাকে, শক্তিও কিছুটা বৃদ্ধি হয়। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন হালিমা আক্তার, আপনাকে সালাম জানিয়েছেন। আ ওয়ালাইকুম বা আসসালাম। বাচ্চার বয়স ৪ মাস। ৭ দিন যাবৎ আ ডক্টরের পরামর্শ অনুযায়ী পেডামিন এবং এম্বলিট ড্রপ দিয়েছেন, খাওয়াচ্ছেন কিন্তু হচ্ছে গিয়ে বাচ্চার কাশি কমছে না। কি করবেন পরামর্শ চেয়েছেন? ৪ মাস আচ্ছা যেটা বয়স। হচ্ছে আমি যেটা বলি যেমন ধরেন এখন ৪ মাস হয়ে গেছে বাচ্চার, অনেক সময় দেখা যায় বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিস নামে একটা রোগ হয়। কাশি, ঠান্ডা, সর্দি থাকে তারপর হঠাৎ করে শ্বাসকষ্ট হতে থাকে। আমার একটা প্রশ্ন মা মানে বুকের দুধ খাওয়াবেন সেটা আশা করি আমি এবং বুকের দুধ খাওয়াচ্ছেন সেটাই আমরা বিশ্বাস করি। কারণ বুকের দুধ খেলে বাচ্চার যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটা অন্যভাবে কোনোভাবে আসবে না। অন্য দুধ এই শক্তি দিতে পারে না যেটা বুকের দুধে আসবে। তো বাচ্চাদের বাবা-মাদেরকে আমি অবশ্যই বলব মাদেরকে যারা মানে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন বিশেষ করে ৪-৫ মাসের বাচ্চা অবশ্যই বুকের দুধ দিবেন এবং ৬ মাস পার হলে বুকের দুধের সাথে অন্য খাওয়া শুরু করবেন। কোনো অবস্থাতে অন্য দুধ যেন না দেন। আর ঠান্ডার জন্য বাচ্চা যেটা হয় যদি কাশি হয় পেডিয়ামিন কিংবা অন্য যে ওষুধটা সেবন করছে সেটাতে যদি ইমপ্রুভ না করে সেক্ষেত্রে কে দেখে নেওয়া ভালো এইজন্য যে বুকের শব্দ শুনতে হবে এবং বুকের শব্দ শুনে বুঝতে হবে তার শ্বাসকষ্ট যাতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা একটু আগে যেটা বললাম যে ব্রঙ্কিওলাইটিস নামে একটা রোগ আছে। এটা ২ মাস পরে হয় বাচ্চা ২ মাস থেকে ২ বছরের বাচ্চাদের বেশি হয়। একটু ঠান্ডা থেকে সর্দি থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট হয়। সেক্ষেত্রে ওই নিয়ম অনুযায়ী দেখে ওকে চিকিৎসা নেওয়াটাই ভালো হবে। জি স্যার। অ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, ব্রঙ্কিওলাইটিস এই রোগটি সম্পর্কে জানলাম। বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা লাগলেই আমরা ধরে নিই যে নিউমোনিয়া হয়েছে সাধারণ মানুষরা। স্যার, নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস এর মধ্যে পার্থক্য আসলে কি? জি। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। ব্রঙ্কিওলাইটিস একটা বিশেষ করে একটা ভাইরাল ইনফেকশন হয়। একটা কমন একটা ভাইরাস আছে সেটা হচ্ছে রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস বলে। আর সেই রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস ছাড়াও ২-১ টা ভাইরাস নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিসটা করে কিন্তু এই রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাসের মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপনার 80% ক্ষেত্রে এটা ইনফেকশনটা করে। এবং সেটা কিন্তু শ্বাসনালীতে একটা প্রদাহ হয়। এই বাচ্চাগুলোর সমস্যা হয় এভাবে ১ম এ দেখা যায় বাচ্চা সর্দি কাশি থাকে, খুশি থাকে, হাসি খুশি থাকে। হঠাৎ করে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু তার চেয়ে বাচ্চা প্লেফুল থাকে। আর জ্বরের মাত্রা খুব একটা বেশি থাকে না। এবং মানে আমরা যদি বুকের শব্দ শুনি তাকে আমরা হুইজ বলি অথবা রংকাই বলি সেই শব্দটা আমরা শুনতে পারবো এবং বাচ্চা দেখা যাবে কোনোভাবে বিরক্ত করে না খুব একটা বেশি। কিন্তু যখন নিউমোনিয়া হয় এটা একটা বিশেষ করে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন অন্য ভাইরাস থেকেও নিউমোনিয়া হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চা খুব অল্পতে ক্লান্ত হয়ে যায়, বাচ্চা খুব লেথার্জিক হয়ে যায়, বাচ্চার হাঁচা শ্বাসনালী অনেক বেশি ওঠানামা করতে থাকে, বাচ্চা খাওয়া ছেড়ে দেয় এবং জ্বরের মাত্রা অনেক বেশি থাকে এবং সেটা কিন্তু একদিনের মধ্যে বাচ্চা অনেক খারাপ হয়ে যায়। প্রিয় দর্শক, স্যার আমাদেরকে ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া যে ২ টি রোগের লক্ষণই কিন্তু ঠান্ডা, কাশি, জ্বর। লক্ষণ ভেদে কিভাবে আমরা এই ২ টি রোগকে পৃথক করতে পারি এবং কিভাবে বুঝবো কখন আমাদের কাছে আসলে জরুরি ভিত্তিতে আমাদের সন্তানকে আমাদেরকে চিকিৎসকের কাছে নিতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু স্যার বললেন। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমাদেরকে। পরবর্তী যে প্রশ্নটি করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা বলেছেন, মেয়ের বয়স ৬ বছর, ওজন ৭ কেজি, মেয়েটি প্রতিবন্ধী, ২ মাস ধরে কাশি। টিউব দিয়ে খাবার খাওয়াচ্ছেন। ওষুধ খেলে ১৫ দিন পর ভালো হয়, আবার কাশি হয়। সেফোট্রিল সিরাপ, ব্রডিল সিরাপ। আ স্যার আমাদেরকে পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা সাহেব। মেয়ের বয়স ৬ বছর, ওজন ৭ কেজি। মেয়েটি প্রতিবন্ধী। ২ মাস ধরে মেয়ের কাশি। টিউব দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ান। ওষুধ খেলে ১৫ দিন পর কাশি ভালো হয় কিন্তু আবারও দেখা দেয়। সেফোটিল সিরাপ, ব্রডিল সিরাপ, নেবুলাইজ আ সাইপ্রেক্স, বুডিকট দিচ্ছেন। আ আজকে এক্স-রে রিপোর্টে ব্রঙ্কাইটিস এসেছে বাইল্যাট্রাল। এখন কি ধরনের ওষুধ খাওয়াতে হবে সে ব্যাপারে পরামর্শ চেয়েছেন এবং এটি কি নিউমোনিয়া কিনা সেটি সম্পর্কেও জানতে চেয়েছেন। স্যার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে শিশুর ঠান্ডা, কাশি, জ্বর। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল মতিন স্যার। যিনি প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি স্যার। মাঝে, মাঝে মোহাম্মদ ছবি চলে যাচ্ছে, শুনতে নাসিরউদ্দিন, পাচ্ছি আমি। জি স্যার, নাসিরউদ্দিন মোল্লা সাহেবের প্রশ্নটি শুনতে পেরেছিলেন? আমি শুনতে পেয়েছিলাম। আচ্ছা যেটা আমি বললাম ধরেন ওনার সম্ভবত বাচ্চার মানে কোন একটা প্রতিবন্ধক মানে প্রতিবন্ধী সে
এমন ৬ বছর হিসাবে তার ওজন কিন্তু বেশ কম, হ্যাঁ? সেটা হচ্ছে তার নিউট্রিশনটা হয়তো প্রপারলি হচ্ছে না। ১ নম্বর, ২ নম্বর হচ্ছে যদি কোনো বাচ্চা ওজন কম থাকে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। যার ফলে অল্পতেই সে আক্রান্ত হয়ে যান ইনফেকশনে। আর যে বাচ্চা খেতে পারে টিউব দিয়ে খাওয়াচ্ছে তাকে মানে ফরেন বডির সাহায্য নিতে হচ্ছে। যার ফলে ওর কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই বাচ্চাগুলো খুব কেয়ারফুলি খাওয়াতে হয়। কারণ শুয়ে খাওয়ালে কখন শ্বাস নিয়ে চলে গেলে কিন্তু বাচ্চারা অল্পতেই খারাপ হয়ে যায়। এইজন্য এই বাচ্চাগুলো খাওয়ানোর আগে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বসিয়ে খাওয়ানো, ধীরে, ধীরে খাওয়ানো, অল্প, অল্প করে খাওয়ানো। একটু সাবধানে না স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি কি হলে শুনতে পাচ্ছেন বাচ্চাদের আমাদের? কাশি কমে যাবে। জি স্যার। যদি কোনো কারণে তার মানে হঠাৎ করে এয়ার প্যাসেজে চলে যায় সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা হবে। হ্যাঁ? এইজন্য এই বাচ্চাগুলোকে খুব সফটলি এবং খুব মেথডিক্যালি হ্যান্ডেল করতে হবে। জি স্যার। স্যার উনি যে এক্স-রে রিপোর্টের কথা বলেছিলেন যে এক্স-রে-তে এসেছে ব্রঙ্কাইটিস বাইল্যাট্রাল। এখন তিনি কি ওষুধ খাওয়াবেন এবং এটি কি নিউমোনিয়া কিনা সেটিও জানতে চেয়েছেন। যেমন নিউমোনিয়া হতে হলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, যেমন এখন যে এক্স-রেটা করেছিল সেই এক্স-রেটা কি আর আগে করেছিল কিনা? অনেক সময় ফরেন বডি অ্যাসপিরেশন এর জন্য কিন্তু লাঙে কিছু পরিবর্তন আসে। সেক্ষেত্রে আমরা যদি দেখি জ্বর আছে বাচ্চার, বাচ্চার শ্বাসটানি ওঠানামা করছে, শ্বাসের মানে সে শ্বাসের দ্রুত ওঠানামা করে, সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ডাক্তার দেখিয়ে দেওয়া ভালো এবং ৭-৮ দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমরা ২ সপ্তাহ পরে আবার এক্স-রে করে দেখব তার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। যদি ইমপ্রুভমেন্ট না হয়ে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে অন্য কোনো সমস্যা তার আছে। যদি ইমপ্রুভমেন্ট হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার নিউমোনিয়া জাতীয় সমস্যা ছিল। এইজন্য এই প্রিয় দর্শক স্যার যেভাবে বললেন বাচ্চাগুলো আসলে জি স্যার। জি স্যার আমরা শুনতে পাচ্ছি এখন আবার। আমি শুনতে পাচ্ছি। জি স্যার। প্রিয় দর্শক স্যার যেভাবে বললেন যেহেতু আপনার বাচ্চাকে আসলে টিউবের মাধ্যমে খাওয়াচ্ছেন আপনি সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্কতা আসলে আপনাকে অবলম্বন করতে হবে। কারণ শ্বাসনালী থেকে খাদ্যনালী থেকে কিন্তু শ্বাসনালীতে খাবার চলে যেতে পারে এবং সেটি এক ধরনের নিউমোনিয়ার সৃষ্টি করতে পারে বলে স্যার বললেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। তা আমাদেরকে প্রশ্ন করেছেন সুমাইয়া। বাচ্চার বয়স ১৭ মাস। কাল থেকে অনেক ঠান্ডা এবং নাক দিয়ে পানি পড়ছে। গ্রামে বেড়াতে আসার ফলে সমস্যাটি শুরু হয়েছে। আ এখন তিনি আপাতত আফরিন নাসাল ড্রপটি ব্যবহার করছেন। এছাড়া আর কি করতে হবে সে ব্যাপারে পরামর্শ চেয়েছেন। ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি যে একটা বিষয় জেনে যে উনি বাচ্চাকে নিয়ে বেড়াতে গেছে। দে দা দেশের দেশে। এটা খুবই একটা ভালো মানে সংবাদ এইজন্য বলি যে বাচ্চাগুলো ঘুরে আসে, সোশ্যাল লাইফ পায়, অনেক কিছু দেখার সুযোগ পায়। তা আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমাদেরকে পরবর্তীতে যে দর্শক প্রশ্ন করেছেন তিনি হচ্ছে আগ্নি কাস্ত্রী রয়। বাচ্চার বয়স ২ মাস। বাচ্চার জন্মের সময় ওজন ছিল 2.6 গ্রাম। বাচ্চার অনেক সর্দি লেগেছে, বুকে একটু কফও আছে। আ আর ওর আ শরীরে পানি অনেক। আচ্ছা। আর দিনে ৫ থেকে ৬ বার পটি করে কি করবেন? তা আপনি বলছিলেন আমরা আগের দর্শকের উত্তর আগে হ্যাঁ, শুনছিলাম। আগে ওই যেটা আমরা যেটা কথা বললাম যেটা আমি খুব মানে ভালো লেগেছে শুনে যে বাচ্চাকে নিয়ে বিদেশে বেড়াতে গেছে। জি স্যার। এটা বাচ্চার মানসিক বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার এখন? এখন যদি একটু এখন ঠান্ডা শোনা লাগবে যাচ্ছে সেটা কোনো স্যার। আপত্তি মানে ভয়ের কিছু নাই। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তখন বাচ্চা একটু ঠান্ডা লাগলো ঘুরে আসলো সেটাতে মানে আমরা পুরো পজিটিভ একটা বেশি। জি স্যার, জি স্যার। অসংখ্য একটু ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক স্যার যেভাবে ঠান্ডা লেগে বলতে চাইলেন যে আমরা ঘুরতে বাচ্চা গিয়েছেন আপনি বাচ্চাকে নিয়ে
সেজন্য কিন্তু স্যার খুব সাধুবাদ জানিয়েছেন আপনাকে এবং এই বিষয়টিকে স্যার আসলে খুব পজিটিভলি দেখছেন এবং এই ঘুরতে যাওয়ার ফলে যদি একটু ঠান্ডা বাতাস লেগে বাচ্চার ঠান্ডা লেগে যায় সেটি নিয়ে আসলে খুব বেশি বিচলিত জাতীয় হবার কোনো কারণ নেই। ড্রপ যেভাবে দিতে। আপনি নরমাল আফরিন ড্রপ দিচ্ছেন আর সেটি যদি ব্যবহার করতে পারেন। খুব সে ব্যাপারে স্যার বললেন। বেশি নাক ঝরে পানি পড়তে থাকে সেগুলো নাক ঝরে যদি পানি পড়ে সেক্ষেত্রে আপনি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ আসলে বাচ্চার জন্য যোগ করতে পারেন। সেটি বাচ্চার বয়স ভেদে কতটুকু যোগ করতে হবে সেটি আসলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটা অ্যান্টিহিস্টামিন যোগ করে কিন্তু দিতে পারেন। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন মৌসুমী বড়ুয়া বাচ্চাদের ক্ষেত্রে হাম রুবেলার টিকা দিলে জ্বর আসে কি করবেন? জি দর্শক এটি আসলে সকল মা-বাবাদেরই একটি সমস্যার ব্যাপার। বাচ্চাদেরকে টিকা দিতে হয় এবং টিকা পরবর্তী সময়টিতে কিন্তু সকল বাচ্চাদের ক্ষেত্রেই একটু জ্বর ভাব, কারো ক্ষেত্রে হয়তো জ্বরের মাত্রাটা কিছুটা বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না আসলে কি করতে হবে। স্যার আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন মৌসুমী বড়ুয়া, বাচ্চাদের ক্ষেত্রে হাম রুবেলার টিকা দেওয়ার পরে জ্বর আসলে কি করবেন? এটা খুব মানে দেখেন একটা জিনিস হচ্ছে খুব খারাপ জিনিস, রুবেলা খুব খারাপ জিনিস যদি বাচ্চা কারো হয়ে থাকে, বিশেষ করে হামের অনেক কমপ্লিকেশনস হয়। তো সেক্ষেত্রে টিকা দেওয়াটা অবশ্যই বাঞ্ছনীয়। কিন্তু টিকা না দিলে আপনি এটা প্রতিরোধের সুযোগ পাচ্ছেন না। এই টিকা দেওয়ার পরে আপনার যদি সামান্য জ্বর আসে সেটা ভয় বিন্দুমাত্র কারণ নেই। সামনে ২-১ দিন যদি ব্যথা থাকে, জ্বর থাকে, প্যারাসিটামল খাওয়া, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু এটার জন্য আমাদের ভবিষ্যৎ যে ভালো হচ্ছে, অর্থাৎ আমরা হামের আক্রান্ত হওয়া থেকে যে বেঁচে যাচ্ছি, এটা কিন্তু বিরাট ব্যাপার। এবং আমাদের সরকারিভাবে যে এপিআই প্রোগ্রামটা অনেক সফল একটা প্রোগ্রাম। এবং এইজন্য কিন্তু অনেক বাচ্চা অনেক মানে সংক্রামক ব্যাধি থেকে কিন্তু বাচ্চারা আক্রান্ত হচ্ছে না। এবং মিজেলস এর সংখ্যা অনেক থেকে কমে এসছে। আমাদের অনেক রোগ আসলে দর্শক স্যার যেভাবে বললেন, টিকার গুরুত্ব সম্পর্কে কিন্তু স্যার আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে, ভ্যাকসিন বা টিকা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আসলে ভবিষ্যৎ জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেইসব অসুখের বিরুদ্ধে আসলে আমাদেরকে টিকা দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, সেইসব অসুখগুলা কিন্তু আসলে বাচ্চাদের জন্য খুবই কষ্টদায়ক অসুখ এবং এগুলার ফলে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। এইজন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে সারা বিশ্বব্যাপী এই ধরনের টিকার ব্যবস্থা করা হয়। টিকা নিয়ে কখনোই আমাদের কিন্তু হেলাফেলা করা যাবে না। অবশ্যই আমাদেরকে ইপিআই শিডিউল অনুযায়ী বাচ্চাদের যে টিকার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে টিকা নিতে হবে। স্যার শুনতে পাচ্ছেন আমাদের? আমি শুনতে পাচ্ছি। মোহাম্মদ সাকিব আমাদেরকে প্রশ্ন করেছেন, বাচ্চার হিমোগ্লোবিন 8.11 খাবারের রুচি নেই, কোনো খাবারই খেতে চায় না। জন্ম ওজন ছিল ২.৫ কেজি। আ এবং জন্মের পর থেকেই জন্মের পর বাচ্চার খিঁচুনি হয়েছিল এবং বাচ্চা হসপিটালে ভর্তি ছিল ৭ দিন। একটার পর একটা সমস্যা লেগেই আছে। কি করবেন পরামর্শ চেয়েছেন? ছোট বাচ্চার যদি আমরা যেটা নিওনেটাল পিরিয়ড পড়ি, সেই সময় যদি কোনো বাচ্চা কিছুতে হয়ে যায় থাকে, সেটা হতে পারে অনেক সময় মানে একটা হাইপোগ্লাইসেমিয়ার জন্য হতে পারে, ব্লাড সুগার যদি হঠাৎ করে ফল করে সেজন্য কমনলি হয়, অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এর জন্য হতে পারে। আর যদি কোনো ইনফেকশন থাকে সেটার জন্য হতে পারে। তো সেটা যদি ঠিক কারেকশন হয়ে যায় সেটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা তো আমার ভালো হয়ে গেছে। আর এখন যেটা বললেন উনি আ কারণ জি, বের প্রিয় করতে হবে যে দর্শক ব্লাড সিবিসি ইন্টারনেটের করে সমস্যার কারণে কিছুক্ষণের জন্য আসলে আমরা স্যারকে শুনতে পাচ্ছিলাম না। জি স্যার আমরা এখন আবার শুনতে পাচ্ছি। আমরা হিমোগ্লোবিন যদি কম থাকে, হিমোগ্লোবিন কম থাকলে কিন্তু বাচ্চার রুচি কখনোই আসবে না। বাচ্চা খেতে চাইবে না, বিরক্ত করবে। অ্যান্ড হিমোগ্লোবিন কম হওয়ার কারণটা কিন্তু আমাদের বের করতে হবে একটা রক্ত পরীক্ষা করে। আমরা যেমন সিবিসি করে একটা ফিল্ম করে বুঝতে পারবো তার মানে আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা। কিন্তু কমনলি যেটা বাংলাদেশে হয়, যেটা অনেক বাচ্চা মায়ের দুধ পেয়ে বড় হচ্ছে তাদের, তা সেখানে তাদের দেখা যায় কিছু অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা ওই যদি দেখি অ্যানিমিয়া থাকে হিমোগ্লোবিন অভাবে, আমরা যদি দেখি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, আমরা আয়রন কভার করে দিতে পারলে বাচ্চা ৩, ৪, ৫ মাসের মধ্যে বাচ্চা সুস্থ হয়ে যাবে। এবং জি। আমরা যেটা এখন করি সেটা হচ্ছে যে মোটামুটি এখন তো বলাই হচ্ছে যে আমরা মানে থ্যালাসিমিয়ার জন্য ইলেকট্রোফোরেসিস টেস্টটা করে রাখতে বলে। কিন্তু হিমোগ্লোবিন কমে ১ম একবার করে ফেললে জিনিসটা তো এস্টাবলিশ হয়ে গেল। কার আছে কার নাই। তো করে রাখা মানে আপনি যখন একবার ব্লাড টেস্ট করতে যাবেন সাথে ইলেকট্রোফোরেসিস করে ফেললে দেখা যাবে অন্য কোনো সমস্যা তো আছে কিনা। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন ইসমত জাহান লিজা, বাচ্চার বয়স ৯ মাস। জন্ম ওজন ছিল ৩ কেজি। বর্তমান ওজন ১০ কেজি। ৩ মাস বয়সের পর বাচ্চা ব্রেস্ট মিল্ক কম হওয়ার কারণে ফর্মুলা মিল্ক, নান দুধ দেওয়া শুরু করেছেন এবং বাচ্চার প্রায় সবসময় ঠান্ডা লেগেই থাকে। ঠান্ডা লাগলে কান ভেজা হয়। আ এটি কি কারণে হয় সে ব্যাপারে জানতে চেয়েছেন এবং করণীয় কি সে ব্যাপারে আপনার পরামর্শ না চেয়েছেন। ওর বাচ্চার বয়সটা জানবো? ৯ মাস বয়স এবং ওজন ১০ কেজি।
প্রথমেই তো বলব মা একটা বিরাট অন্যায় করছেন যে একটা ৯ মাসের বাচ্চাকে বাইরের দুধ দেওয়াটা। কারণ বুকের দুধের মানে আমরা ২-২.৫ বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর কথা বলে। এখন আপনি যখন বুকের দুধ খাওয়া বাদ দিয়ে অন্য দুধ খাওয়াচ্ছেন সেটাকে আপনি দুধ খাওয়াচ্ছেন বাচ্চাকে, কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আর বাড়ছে না। কারণ মায়ের দুধ থেকে যেই অ্যান্টিবডিজ গুলো বাচ্চা পেয়ে থাকে সেটার শক্তি অনেক বেশি থাকে আপনার আর্টিফিশিয়াল মিল্কের চাইতে। আর্টিফিশিয়াল মিল্কে কোনো অ্যান্টিবডিজ থাকে না। তার মানে বাচ্চাকে আপনি রোগে আক্রান্ত হওয়ার সুযোগ বাড়িয়ে দিচ্ছেন। আর কখনোই আমি বলব না যে বাচ্চাকে আপনি অবশ্যই বাইরে আর্টিফিশিয়াল মিল্ক দিবেন না। আর বাচ্চাকে আপনি বুকের দুধ দিবেন এবং বুকের দুধের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক, অনেক, অনেক বেশি। আর ২য় প্রশ্ন জি। করেছিলেন উনি স্যার যখন ঠান্ডা লাগে বাচ্চার কানে ভেজা, ভেজা অনুভূত হয়। এটি কেন হচ্ছে বুঝতে পারছেন না। কি? হ্যালো? স্যার ঠান্ডা যখন লাগে তখন কানে ভেজা, ভেজা অনুভূত হয়। মানে ও কানটা আচ্ছা, ভেজা, ঠান্ডা ভেজা। আমি যেটা হয় কি যেমন সাধারণত দেখা যায় বাচ্চাদের যদি সর্দি লাগে, ঠান্ডা লাগে, নাক বন্ধ থাকে, আমার বাচ্চাদের কিন্তু ইয়ার ইনফেকশনটা বেশি হয়ে যায়। কারণ বাচ্চাদের যে টিউব থাকে নাকের সাথে কানে লাগানো, এটাকে আমরা ইউস্টেশন টিউব বলি। সেই টিউবটা থাকে বাচ্চাদের হরাইজন্টালি, যার ফলে নাক বন্ধ থাকলে বাচ্চাদের ইয়ার ইনফেকশনটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তখন নাক পরিষ্কার করতে পারলে অতটা অসুবিধা হওয়ার কথা না। আর কান যদি ভেজা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যখন বাচ্চাকে আমরা গোসল করাবো। আমরা দেখবো কোনো অবস্থায় কানে পানি না যায়। কানে পানি গেলে এই কান ভেজাটা কমবে না কিন্তু। তো ড্রাই করে রাখতে পারলে, অনেকদিন ড্রাই করে রাখতে পারলে বাচ্চা অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করব বাচ্চাকে আমরা কোনো অবস্থাতেই ঠান্ডা লাগলে আমরা নাক-টাক পরিষ্কার করার অভ্যাস করব। তাতে করে বাচ্চার ঠান্ডা নাকের থেকে কানে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকবে। জি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আ প্রশান্তিকা পিঙ্কি বাচ্চার বয়স ৬ মাস পূর্ণ হবে। ওকে কি এখন সলিড খাবার শুরু করবেন কিনা এবং খাবারে চিনি, লবণ ব্যবহার করবেন কিনা? আ পানি ফিডারে করে খাওয়াবেন কিনা? এগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, প্রশান্তিকা পিঙ্কি আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে ৬ মাস পরবর্তী সময়টিতে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা পরিপূরক খাবার শুরু করি। সেক্ষেত্রে পরিপূরক খাবারটি কেমন হবে সেটি সম্পর্কে জানতে চেয়েছেন। তার প্রশান্তিকা পিঙ্কি আমাদেরকে প্রশ্ন করেছেন, বাচ্চার বয়স ৬ মাস পূর্ণ হবে, বাচ্চাকে সলিড খাবার শুরু করবেন। শুরুতেই কি বাচ্চাকে চিনি, লবণ দেয়া যাবে কিনা খাবারে এবং পানি কি বাচ্চাকে ফিডারে করে খাওয়াবেন কিনা? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন। একটা হচ্ছে ৬ মাস পূর্ণ হওয়ার পরেই কিন্তু আমরা অন্ন খাওয়া শুরু করব, সম্পূরক খাওয়া। কিন্তু সেটা কোনো অবস্থাতে অন্য দুধ না। আমরা বুকের দুধে কন্টিনিউয়াস করবো এবং অন্যতে খাওয়া শুরু করবো। এখন ৬ মাস হওয়ার মানেই কিন্তু আমরা ওকে এগ্রেসিভলি খাওয়াবো না। মানে আমি আজকে একটা আইটেম খাওয়াবো, কালকে একটা আইটেম খাওয়াবো, সেটা কিন্তু করা যাবে না। আমরা কোনো অবস্থাতেই অনেকগুলো জিনিস একসাথে শুরু করবো না। ধরেন একটা নির্দিষ্ট হয়তো আলু চটকে অথবা পাকা কলা চটকে খাওয়ালাম আমরা। খাওয়ার পর ৩-৪ দিন বাচ্চার অভ্যাস হলো। তারপর আমি পরিবর্তন করে আরেকটা আইটেমে গেলাম। এভাবে ৩-৪ দিন আরেকটা প্র্যাকটিস করার পরে আমরা খিচুড়িতে গেলাম। খিচুড়িতে ১ম এ চাল ডাল দিয়ে শুরু করলাম। চাল ডাল খিচুড়ি খেতে থাকলে যখন অভ্যাস হয়ে গেল তখন আমরা একটু মাছ মাংস মেশানো শুরু করলাম। কিন্তু কোনো অবস্থাতেই আমরা খুব এগ্রেসিভ হব না। অনেক বাবা-মা মনে করে ৬ মাস হলে মানে আমরা অনেক খাওয়া শুরু করি। তা না কিন্তু। তাতে দেখা যাবে আসলে বাচ্চাদের ক্ষেত্রে ৬ মাস পূর্ণ হলে আমরা যখন পরিপূরক খাবার বা বাড়তি খাবার দেয়া শুরু করব, সে সময় কিন্তু অবশ্যই আমরা ফর্মুলা মিল্ক বা অন্য কোনো দুধ আসলে খাওয়াবো না। বাচ্চা মায়ের বুকের দুধই খাবে এবং পাশাপাশি পারিবারিক খাবারে আসলে বাচ্চাকে অভ্যস্ত করতে হবে। স্যার আমাদেরকে প্রশ্ন করেছেন পলাশ সরকার, বাচ্চার বয়স ১০ মাস, ২৪ ঘন্টায় ১০ থেকে ১৫ বার পেশাব করে। এটি কোনো সমস্যা কিনা জানতে চেয়েছেন। ১০ মাস বাচ্চা যদি ধরেন পানি খেতে থাকে, অনেক সময় বাবা-মারা বাচ্চাদেরকে জুস-টুস খাওয়ানোর অভ্যাস করে ফেলে। জুস খেলেও একটু পেশাব হওয়ার পরিমাণ বাড়ে। কোনো অবস্থাতেই এই যে জুস-টুস বাইরের জুসগুলো দেওয়ার অভ্যাস করা যাবে না। ৮-১০ বার পেশাব যদি করে আর বাচ্চা যদি রাতের বেলা খুব বেশি পেশাব করতে না পারে, এটা ভয়ের কিছু নেই। ১০ মাসের বাচ্চা এরকম পেশাব করতেই পারে। জি স্যার। আ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন মেঘা মণি। বাচ্চার বয়স ১ মাস ১৬ দিন। আজ ২ দিন ধরে বাচ্চার কাশি হচ্ছে। কি ওষুধ দেবেন বাচ্চাকে পরামর্শ চেয়েছেন। বয়স কত? ১ মাস ১৬ দিন। আচ্ছা, কাশি যদি হয়ে থাকে প্রিয় দর্শক, মেঘা মণি আপনি আমাদের সাথেই থাকুন। ইন্টারনেটের সমস্যার কারণে কিছুক্ষণের জন্য আমরা স্যারকে শুনতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যেই স্যার আবার আমাদের সাথে জয়েন করবেন এবং সে সময় আমরা আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করব।
জি স্যার। ছোট বাচ্চাকে যেমন ১ মাসের ১ মাসের বয়স বেশি একটু বেশি বাচ্চার নাকের ড্রপটা নেক্সট একটা এক্সটেনশন হয়। সেই এক্সটেনশন থাকলে তার এয়ার টিউবটা ন্যারো হয় না, একটু এক্সটেনশন হয়। ওটা আরাম পাবে কিছুটা। তো ওইজন্য আমরা চেষ্টা করব মাথার তলায় বালিশ না দিয়ে ঘাড়ের তলায় বালিশটা দেওয়ার জন্য। আর নাকে ড্রপ দেব। এতে যদি বাচ্চা ইমপ্রুভ করা যায় ভালো। কারণ এটা সর্দি কাশির সঙ্গে ঠিক হয়ে যাবে ৫-৭ দিনের মধ্যে। কিন্তু কোন অ্যান্টিবায়োটিক ডাক্তারকে না দেখে কখনোই দেওয়া উচিত হবে না। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। বিল্লাল হোসেন সাহেব প্রশ্ন করেছেন, আপনাকে সালাম জানিয়েছেন। বাচ্চাদের জ্বরের ক্ষেত্রে কখন আসসালাম। প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করা উচিত জানতে চেয়েছেন। আচ্ছা প্যারাসিটামলের কথাটা বলি। জ্বর মানে হচ্ছে কোনো একটা ইনফেকশন হয়েছে। ইনফেকশন মানে এটা একটা ভাইরাল ইনফেকশন হতে পারে, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। জ্বর দিয়ে হলে আমরা প্যারাসিটামল ব্যবহার করি। আর প্যারাসিটামল যেটা বাচ্চার কমফোর্টের জন্য দিচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে শিশুর ঠান্ডা, কাশি, জ্বর এবং শীতকালীন এই সময়টিতে কিন্তু আমাদের অনেক পরিবারেই কিন্তু শিশুদের ঠান্ডা, কাশি, জ্বর এই সমস্যাটি নিয়ে কিন্তু অনেকেই ভুগে থাকেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু স্যার আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করলেন। তার শেষ একটি পরামর্শ আপনার কাছ থেকে শুনবো সেটি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা লাগলে, নাক বন্ধ থাকলে এবং কাশি এ ধরনের সমস্যা দেখা দিলে অনেক ক্ষেত্রেই অভিভাবকদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যায় সেটি হচ্ছে নেবুলাইজার ইউজ করা। স্যার এটি আসলে কতটুকু আ মা গুরুত্বপূর্ণ এবং এটির ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন? ধন্যবাদ। নেবুলাইজারটা আমরা কখন কোনো কারণ বাচ্চার ব্রঙ্কোস্পাজম হয়। অথবা আমরা স্টেথো বসালাম একটা শব্দ পেলাম হুইজ নামে। যদি পাই তাহলে সেক্ষেত্রে আপনার কিছুটা সময় আমরা নেবুলাইজ করলে ভালো হবে। কিন্তু আমরা সর্দি কাশি সাধারণ সর্দি কাশিতে নেবুলাইজারের কিন্তু কোনো ভূমিকা নেই। এইজন্য এই ভুলটা কখনোই করা যাবে না। কারণ নেবুলাইজারের মধ্যে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেই ওষুধগুলো কিন্তু মানে প্রয়োজন ছাড়া দিলে বাচ্চাদের হার্ট রেট বাড়বে, অস্থিরতা বাড়বে। সেক্ষেত্রে না আসলে দর্শক স্যার যেভাবে বলছেন যে, সাধারণ সর্দি-কাশিতেই কিন্তু আমরা বাচ্চাদের ক্ষেত্রে নেবুলাইজার নিজেই শুরু করব না। নেবুলাইজার ব্যবহারের কিন্তু একটি নিয়ম আছে এবং সেখানে কি ধরনের আসলে ওষুধ ব্যবহার করা হবে সেটিরও কিন্তু একটি দিক নির্দেশনা আছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবুলাইজার ব্যবহার করতে হবে। কারণ সকল ক্ষেত্রেই কিন্তু নেবুলাইজার ব্যবহার আমাদেরকে উপকার দেবে না। তো সেক্ষেত্রে যেসব অসুখে বা যেসব সমস্যায় নেবুলাইজার আমাদেরকে উপকার দিবে সেসব সমস্যাতেই আমরা আসলে নেবুলাইজার ব্যবহার করব। প্রিয় দর্শক, দেখতে আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আ চেষ্টা করেছি আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করবার জন্য। আ ইন্টারনেটের সমস্যার কারণে হয়তো সেটা কিছুটা বিঘ্নিত হয়েছে। সেজন্য আপনাদের কাছে আমরা আজকে ক্ষমা প্রার্থনা করছি দর্শক। আজ মেডিটকের ৪৪৪ নাম্বার এপিসোড ছিল এবং বায়োফার্মা লিমিটেডের এটি ছিল ১০ নাম্বার এপিসোড। বায়োফার্মা এবং মেডিটকের পক্ষ থেকে কিন্তু নিয়মিত চেষ্টা করা হচ্ছে আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আপনাদেরকে তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করবার জন্য। আশা করছি বায়োফার্মা এবং মেডিটক এর এই উদ্যোগ আপনাদের অনেক কাজে আসবে। দর্শক, আমি ডক্টর নিটোল আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনার এই সময়টিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।